ওই হিন্দিতে একটা প্রবাদ আছেন জানেন তো, যে দেনেওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পার ফারকে, মানে ভগবান যখন দেয় একটু বেশি বেশি করেই দেয়। মানে আপনার যখন ভালো সময় থাকে তখনও ভগবান একটু বেশি বেশি করেই দেয়, মানে ভালো সময়টাও ভালো করেই যায়। আর যখন বাঁশ হয় তখনও ওই ছাপ্পার ফারকেই হয়, বেশ ভালোভাবেই হয়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এখন সেরকমটাই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 15 বছরে বেশ ভালো কামিয়েছেন, ফুলে ফেপে উঠেছেন, আঙুলগুলো ফুলে, কলা গাছ তো তার ছিলই, পরে রোগা হওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বরাবরই তার গুণগ্রাহী। কিসের, কোন গুণের? আপনি তো বলতেই পারেন, আপনি তো রোজ বাপ্পাপান্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে বলছেন কেন আজকে হঠাৎ করে গুণগ্রাহী? আর নাকি আপনি পাল্টি মারলেন, ককরোচ শিবিরে নাম লেখালেন? দেখুন, আমার বাড়িতেও আমি আরশোলা পছন্দ করি না, আমি আরশোলা আমার পছন্দের জীবের মধ্যে পড়ে না, ফলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগ্রাহী। কেন বললাম? রাজনৈতিকভাবে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা ক্রিমিনাল মাইন্ড আছে, ওর সাইকোলজি পড়তে পড়তে আমি ওর একটা গুণের গুণগ্রাহী হয়েছি, যে ব্রেনটা কোনো বিষয়ে কতটা ইউটিলাইজ করতে হয়। মানে খারাপ বিষয়েও যদি আপনি ব্রেনটা ইউটিলাইজ করছেন, তো অনেকটা যদি ইউটিলাইজ করেন, তো ব্রেনটাকে একটা বিষয়ে জটিলভাবে যে ইউটিলাইজ করা যায়, সেই বিষয়ে আমি গুণগ্রাহী। কেমন? আবার এটা আবার বলবেন এটা আবার কেমন ব্যাপার হলো, গুন্ডামির আবার গুণগ্রাহী হয় নাকি? মানে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসি খুব সহজ সরলভাবে দুর্নীতি করেছেন। অভিষেকের পিসি অর্থাৎ মমতার দুর্নীতি কীরকম? সরাসরি কাউকে ফোন করে লোককে দিয়ে বলালেন যে আমি একটা এমন ছবি এঁকেছি যেটা দিয়ে কেউ পটি পরিষ্কারও করবে না, তো সেটাকে 1 কোটি দিয়ে আপনি কিনে নিলেন। মানে মমতার দুর্নীতিটা না চোখে দেখা যায়। তিনি নিজে কোনো কবিতাও লিখতে পারেন না, লেখনও না। তিনি অনেকগুলো পাবলিশার সংস্থা আছে, আমি নাম নিচ্ছি না কারো, রেগে যাবেন তারা, আবার মানহানি টানহানি মোকদ্দমা করে দিলে এমনিতেই আমাদের রোজগার পাতি একটু কম মামলা লড়ার ক্ষেত্রে। অতগুলো মামলা লড়বো কী করে? অলরেডি 7খানা মামলা লড়তে হচ্ছে, এটা 8 নম্বর মামলা হবে। আমাদের পক্ষে একটু অসুবিধা, আমরা অতটা রোজগার করি না। তো বিভিন্ন এই যে পাবলিশিং সংস্থা, যারা বইমেলায় অনেকগুলো, তারা বড় বড় পাবলিশিং সংস্থা আছেন যারা বইমেলায় বড় বড় স্টল দেন, তো সেই সমস্ত পাবলিশিং সংস্থাগুলো মমতার নাম করে নিজেরাই বই লিখে দেন। মমতা কি করেন? দলের লোকেদের বলেন যাও বইটা বিক্রি করো। এই দলের লোকেরা এই পুজো পার্বণে আপনারা দেখবেন দুর্গাপুজোর সময় বড় বড় স্টল করে এতদিন বসতো, এবার একটাও স্টল পাবে না, ফলে মমতার ইনকামটাও বন্ধ হয়ে যাবে। তো বড় বড় জাগো বাংলার স্টল করতো, সেখানে জোর করে লোককে বইটা ধরিয়ে দিত আর টাকাটা, বিলটা কেটে দিত। তো এই করে সেখান থেকে রয়্যালটি থেকে মমতা টাকা কামাতেন। একদম সহজ সরল ফেরেববাজি আর কি, খুব ক্লিন ফেরেববাজি, যেটা আপনি একদম ইজিলি ধরতে পারবেন। অভিষেকের ফেরেববাজিটা জটিল। এই বলে না, অভিষেক গরু থেকে টাকা খেয়েছে, কয়লা থেকে টাকা খেয়েছে, অমুক থেকে টাকা খেয়েছে, বালি থেকে টাকা খেয়েছে, তমুক থেকে খেয়েছে, ডিয়ার লটারি থেকে খেয়েছে, এরকম বলতে বলতে দেখা যাবে 20 মিনিটের ভিডিও শুধু অভিষেকের ফেরেববাজি নিয়ে হয়ে যাবে। কিন্তু একটা টাকাও কিন্তু অভিষেক নিজের হাতে নেয়নি। সুমিতের মতো, বিনয় মিশ্রর মতো, এরকম হাজার হাজার, আজাদের মতো হাজার হাজার এরকম দালাল পুষে রেখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। দালালরা টাকা নিত, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সময় সুমিত, বিনয় মিশ্র এদের মতো একটা হেড দালাল বলবো আর কি, তাকে পুষে রাখতো, সে টাকা নিত, অভিষেকের কাছে পৌঁছে দিত। অভিষেকও আবার সেটা নিজের হাতে নিত না, বিভিন্ন কোম্পানিতে খাটিয়ে দিত, কোম্পানি আবার বিদেশে টাকা পাঠাতো, বিদেশ আবার অন্যভাবে আবার সেই টাকাটা দেশে পাঠাতো, আবার সেই টাকাটা দেশীয় কোম্পানিতে খাটাতো। এই যে বিরাট বড় নেক্সাস, অভিষেককে তো মাথায় রাখতে হয়। এই যে এর পিছনে এতটা যে সময় ব্যয় করে, সত্যি মানে এই যে সময় ব্যয় করে না, এটা ভেবে ভাবি যে ছেলেটা এই ফেরেববাজির পিছনে এতটা মাথা ব্যবহার করে। তো যাই হোক, আমরা মূল টপিক থেকে সরে যাচ্ছি। আসল টপিক হচ্ছে ওই যে দেনেওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পার ফারকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন ব্যাপক খারাপ দশা চলছে। কি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় প্রবলেম হয়েছে যে ওকে তো রক্ষা কবচ নিয়ে চলতে হয়, কারণ রক্ষা কবচ যদি না থাকে তাহলে পুলিশ যদি ক্যাত করে, এখন তো ওর বাড়িতে পুলিশ গ্রিল ফিল কেটে ঢুকে যাচ্ছে যে কোনো সময়, রাত্রিবেলাও। ফলে রাত্রিবেলা অভিষেক ঘুমাচ্ছে, হ্যাঁ, কাউকে জড়িয়ে, মানে ওর বাচ্চা কাচ্চা আর কি, অন্যভাবে নেবেন না, তো সন্তানকে জড়িয়ে ঘুমোচ্ছে, হঠাৎ করে পুলিশ এসে খাপ করে কলারটা ধরে বলল চলো ভ্যানে ওঠো। তো অভিষেক সবসময় ভয়ে ভয়ে থাকে, তার জন্য আদালতে ছুটে গিয়ে আদালতে বলে, মাননীয় মহাশয়, আমি বিরোধী দল করি, আমাকে প্লিজ রক্ষা কবচ দিন, সরকার খুব অত্যাচার করছে, আমি বিরোধী দল বলে আমাকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছে। তো প্রথমে আদালত মনে করতো সত্যি সত্যি বিষয়টা এমন হতেও পারে, কিন্তু আপনি দেখবেন দীর্ঘদিন কারোর সাথে যদি থাকেন, তার ভালো মন্দ সব আপনি বুঝতে পারেন। তো এতবার আদালতের চক্কর কেটেছে অভিষেক, যে অভিষেক আসলে কি মাল, কি যন্ত্র জিনিস,
সেটা বিচারপতিরাও বুঝে গেছেন। ফলে দেখবেন আগে অভিষেক যতটা বিভিন্ন কেসে ক্লিন চিট পেয়ে যেত, কার্যত ক্লিন চিট তো হয় না, কিন্তু প্রাথমিক যে রায়গুলো হয় সেখানে অভিষেক অনেক সুবিধে পেয়ে যেত, বাড়তি সুবিধে এখনো পাচ্ছে, সাংসদ বলে অবশ্যই। তো সেই বাড়তি সুবিধাগুলো ধীরে 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 কমছে। আজকে কি হলো অভিষেকের? আজকে এটাই হয়েছে, অভিষেকের বিরাট বিপদে পড়েছে। দেখুন, অভিষেক রক্ষা কবচের উপর দিয়েই চলছিল, মানে ওটা হচ্ছে একদম তার সেফগার্ড, যে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। এবার কি হয়েছে, যে রক্ষা কবচের যে মামলাটা আদালত শুনলই না, শুনেনি। ভাবতে পারেন, মানে হয় না কখনো। এর আগে ওর মামলা যখনই হতো, মানে রবিবার স্পেশাল কোর্ট বসিয়ে ওর মামলাগুলো শোনা হতো। স্পেশাল ব্যক্তি তো, 7 লাখ ভোটে জিতেছে, তো সেটা যেভাবেই জিতুক, সেটা তো সবাই আমরা জানি, সামনের বার অত ভোটেই সে হারবে। শুভেন্দু অধিকারী অলরেডি প্রতিজ্ঞা করে ফেলেছেন, আর উনি যে যে প্রতিজ্ঞা করেছেন আজ অব্দি রেখেছেন। আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন নন্দীগ্রামে হারাবেন, হারিয়ে দিয়েছেন 1956 ভোটে, মুখস্থ হয়ে গেছে আমাদের। আবার মমতাকে বলেছিলেন আপনার ঘরে ঢুকে হারাবো, ভবানীপুরে ঢুকে সত্যি মমতাকে হারিয়ে দিয়েছেন। আমরা তো ভেবেছিলাম যে অন্য কেউ প্রার্থী হবে, তাকে শুভেন্দুবাবু জিতাবেন, অথচ তিনিই প্রার্থী হয়ে গেলেন, নন্দীগ্রাম থেকে এবং ওখান থেকে, এবং 2 জায়গা থেকে জিতে দেখিয়েছেন। মমতার ঘরে ঢুকে মমতাকে 15,000+ ভোটে হারিয়ে দিয়েছেন। তো এবার তিনি বলেছেন অভিষেক বাইরে থাকে না ভেতরে থাকে, তিনি দেখবেন, বলেই দিয়েছেন। ফলে আকার ইঙ্গিতে তিনি বুঝিয়েই দিয়েছেন, এবং আদালতও ঠিক তার একদিন পরেই এরকম রক্ষা কবচের মামলাটা শুনলই না, ডিলে করে দিল। মানে তার রক্ষা কবচ আর কার্যত রইল না, কিন্তু রক্ষা কবচের মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে। তো এবার যদি এই ভিডিও করতে করতে, বা আপনি এই ভিডিওটা দেখতে দেখতে, বা কিছুদিন পরে যদি শোনেন এরকম রাত্রিবেলা খপাত করে পুলিশ গিয়ে অভিষেকের কলার ধরে বলল ওটো গাড়িতে, অবাক হবেন না। তো হতেও পারে, আবার নাও হতে পারে। মানে আমি বলছি না পুলিশ তুলে নিয়ে যাবে, আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারি? আমি কি আর পুলিশটা কি? কিন্তু অভিষেকের এটা বিরাট বড় একটা সেটব্যাক। কোনো কেসে অভিষেকের খুব বেশি সুবিধে হচ্ছে না। এই কণ্ঠস্বর নিয়ে কত ক্যাজরা হলো আপনারা জানেন। কণ্ঠস্বর নিয়ে বললো প্রথমে কণ্ঠস্বর দেবে না, তারপরে বললো আমার কণ্ঠস্বর যেন অন্য কেসে ব্যবহার না হয়, লাভ এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো অভিষেক এত কিছু ফেরেবাজি করেছে, এত চেষ্টা চরিত্র বিভিন্ন রকমভাবে করে যাচ্ছে নিজেকে বাঁচানোর, কিন্তু আলটিমেটলি ওই যে খারাপ সময় এসেছে বলে তার কোনো কিছুই কাজ হচ্ছে না। কিন্তু ওই যে চোর অভিষেক, তো চোর, কোন অভিষেক বুঝে নিতে হবে। তো সেই চোর অভিষেক এখন শুভেন্দু অধিকারীর স্টাইলও কপি করছে। 21শে জুলাইয়ের মঞ্চে আপনারা যদি ওই ভিডিওটা দেখেন, যদি নাও দেখে থাকেন, তাহলে তৃণমূল কংগ্রেসের পেজে গিয়ে 21শে জুলাইয়ের ভিডিওটা দেখবেন মাঝে মাঝে দেখে, যখন অভিষেক মঞ্চে আসছে, মঞ্চে নেমেই পুরো শুভেন্দু অধিকারীকে কপি করে দিয়েছে। শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী হলেন, জনতা জনার্দনকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন। তারপরেও বিভিন্ন ক্ষেত্রে দেখবেন মনীষীদের মূর্তি দেখলেই তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। মনীষীদের সামনে গেলেও বিশেষ বিশেষ ব্যক্তি, সমাজে তাদের মান সম্মান আছে, তাদেরকে দেখলেও তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে বসেন। শুভেন্দু অধিকারী হালে একটু প্রণাম বেশি করছেন। মুখ্যমন্ত্রী দায়িত্ব বেশি, তাকে এখন তার ইমেজের প্রতিও অনেকটা ধ্যান রাখতে হয়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও দেখবেন সংসদ ভবনে যখন ঢুকেছিলেন প্রণাম করেছেন। নরেন্দ্র মোদীও প্রণাম করেন জনগণকে। প্রধানমন্ত্রীকে তার পার্টির ব্যক্তি, তার দলের মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী স্টাইল কপি করতেই পারেন, বা এটা তো ভারতীয় সংস্কৃতি, কেউ কাউকে কপি করছে না অ্যাকচুয়ালি। কিন্তু অভিষেক তো এরকম করতো না। কেন বলছি অভিষেক কপি করছে? এটা তো ভারতীয় সংস্কৃতি, একটু আগে আমি বললাম, কিন্তু অভিষেক তো কখনো করেনি। এই শুভেন্দু বাবু করার পর থেকেই দেখছি উনি এখন করছেন। এতদিন জনগণকে তিনি কি ভাবতেন, আঙুলের ডগায় রাখতেন না কিসের গোড়ায় রাখতেন না ডগায় রাখতেন আমরা জানি না, কিন্তু উনি নিজেকে একটা থালাইবা ফিল হতো তার নিজের। তিনি নিজেকে কোনো সাউথ ইন্ডিয়ান বা বলিউডের সুপারস্টার মনে করতেন, যে জনগণকে চারিদিকে হাত এরকম করে নাড়াতেন, এবং গাড়ির উপরে উঠে, বনেটের উপরে উঠে, কখনো ওই গাড়ির ছাদে উঠে বিভিন্নভাবে এইগুলো করতেন। এখন দেখছি ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। শুভেন্দুবাবুর ভালো গুণ তিনি নিয়েছেন, তো খারাপ গুণগুলো প্লিজ ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সটা তো অল্প। আজকে শুভেন্দু অধিকারী, তার আমি যতদূর জানি যে 55 বছরের কাছাকাছি, একটু কম বেশি বয়স তার হবে। তো শুভেন্দু অধিকারী 10 বছর 15 বছর মুখ্যমন্ত্রী থাকবেন, বিজেপি তো আজীবন থাকবে না। আপনি চুরি ফেরেবাজি ছেড়ে দিয়ে, রত্নাকর তো বাল্মীকি হয়েছিল, তো আপনিও যদি সেরকমটা হতে পারেন চেষ্টা করুন না। ককরোচ হওয়ার চেষ্টা করবেন না, আরশোলা হলে হিট, মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে। এতক্ষণ আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডোজ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।